আচ্ছা, আমরা আগের দিন কোয়ান্টাইজেশন পর্যন্ত দেখছিলাম এবং ইনকোডিং সম্পর্কেও কিছুটা আইডিয়া দেওয়া হয়েছিল। আমরা যেই অ্যানালগ সিগন্যাল রেঞ্জটা নিয়ে ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম ওই বইয়েরটাই। এই যে একটা অ্যানালগ সিগন্যাল যেটার মিনিমাম ভ্যালু -3, ম্যাক্সিমাম ভ্যালু 5। সো সিগন্যালের রেঞ্জটা হচ্ছে -3 থেকে 5। আমরা 3 বিটের এডিসি চিন্তা করছিলাম বা কোয়ান্টাইজেশন, এবং আমরা মিড রাইজ মিড থ্রেড দুই রকমই দেখছি। সো মিড রাইজটাই আবার যদি আজকে একটু স্টার্ট করি। 3 বিটের মিড রাইজ কোয়ান্টাইজেশনে আমাদের স্টেপ সাইজ আমরা দেখছিলাম কি হয়। সিগন্যালের ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, অর্থাৎ টোটাল যে উইডটা আছে সিগন্যালের 5 - -3 বাই আমাদের 2 পাওয়ার বিট নাম্বার 3। সো এটা 1 করে আসে। আমাদের স্টার্টিং এর যে ইন্টারভালটা, কোয়ান্টাইজেশন ইন্টারভালটা, সেটা মিনিমাম থেকে শুরু হয় এবং উইডটা থাকে কি স্টেপ সাইজ পরিমাণ। সো আপার বাউন্ডারি হয় -2 এবং এই সাইডে কি ফার্স্ট প্যাকেট, কারণ আমরা আহ, পরের ইয়েতে এই -2 কে ইনক্লুড করব। সেকেন্ড ইন্টারভালটা হয় -2 থেকে -1, এবং আমার এরকম করে লাস্টলি 4 থেকে আমাদের 5, এটাতে আবার লাস্টে থার্ড ব্র্যাকেট হয়, রাইট? এবং প্রত্যেকটা ইন্টারভালের সাথে আমার একটা করে বাইনারি নাম্বার আমরা অ্যাসাইন করি। ওই যে 3 বিটের ক্ষেত্রে আমাদের যে 8টা বাইনারি নাম্বার আছে, সেগুলোর একটা করে অ্যাসাইন করা হয়। এবং অবভিয়াসলি ফার্স্টটাতে আমরা সবচেয়ে লোয়েস্ট বাইনারি নাম্বারটা অ্যাসাইন করি, এবং গ্র্যাজুয়ালি এটা 111 পর্যন্ত বাড়তে থাকে। এবং এই প্রসেসটাকে, এই যে ইন্টারভালের সাথে আমার একটা বাইনারি নাম্বার অ্যাসাইন করা বা ম্যাপিং করা, এটাকে ইনকোডিং বলি আমরা। কনসেপ্টটা কি ছিল এডিসির, যে অ্যানালগ সিগন্যালটা ভ্যালু, যেই কোনো একটা ভ্যালু, কোনো একটা ইনস্ট্যান্সের ভ্যালু আমরা স্যাম্পলিং করছি, যে আমার এক এক সময় এক একটা ভ্যালু রেকর্ড করা হয় সিগন্যালে। তো যে ভ্যালুগুলো রেকর্ড করা হলো সেগুলোকে আমার এডিসি তে প্রসেস করা হয় বা ডিজিটালে কনভার্ট করা হয়। তো যে কোনো একটা স্যাম্পলের কথা আমরা যদি চিন্তা করি, আমরা আগে দেখি যে কোন ইন্টারভালে সেই স্যাম্পল ভ্যালুটা পড়ছে। যেমন কথা কথা যদি আমি হচ্ছে 1.5 বলি, -1.5টা আমার এই সেকেন্ড ইন্টারভালটাতে পড়ছে, যেটার সাথে অ্যাসোসিয়েটেড বাইনারি হচ্ছে একের বাইনারি বা 001। সো এডিসি প্রসেসটা শেষে এই -1.5 যে ভোল্টেজটা, সেটার ডিজিটাল ইকুইভ্যালেন্ট বাইনারি যেটা আউটপুটে আসবে, সেটা হচ্ছে 001। এই হচ্ছে এডিসির কনসেপ্ট। বাট আমরা এই এডিসি, এই মানে ম্যাপিং, মানে এই যে এটা কিভাবে হচ্ছে আসলে সার্কিট লেভেলে, সেটা আমরা আজকে দেখবো। অর্থাৎ এডিসির পুরা সার্কিটরিটা আমরা আস্তে আস্তে দেখবো। তো মোটা দাগে আমি যদি বলি যে এই এডিসিটা দুই ভাবে অ্যাচিভ করা যায়। একটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ এডিসি, সরি, এবং আরেকটা হচ্ছে আমাদের ডুয়াল স্লো। মানে এই দুইটাই আর কি আমরা স্টাডি করবো, আরো হয়তো আছে, বাট আমাদের কোর্সে এই দুইটাই আমরা স্টাডি করবো। তো প্রথমে আমরা ফ্ল্যাশ এডিসিটা দেখবো। আম, এটার নাম ফ্ল্যাশ এডিসি কারণ এটা খুব ফাস্ট কনভার্সন করতে পারে, অর্থাৎ ওই যে -1.5 যে স্যাম্পল ভ্যালুটা, এটাকে 001 খুব দ্রুত করে ফেলতে পারে। কেন, সেটা সার্কিটটা দেখার পর আমরা এক্সপ্লেন করব। আর ডুয়াল স্লোপে তো ওটা অনেক দেরি আছে, ওটা পরে দেখা যাবে কেন না ওটার নাম ডুয়াল স্লোপ। তো ফ্ল্যাশ এডিসি সার্কিটটা ওই মানে অল ইন ওয়ান টেক্সট যেটা আছে আমার, ওইটাতে যদি কেউ খুলে দেখে থাকো, অলরেডি হয়তো দেখছো। সেই সেই সার্কিটটা অনেকটা বড় এবং এটাতে আমরা আস্তে ধীরে যাব। আগে আমরা একটু বুঝি যে আহ, বা না স্যার, আচ্ছা আমি সার্কিটটা নিয়ে আনি তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে। 1 মিনিট, তো ড্রাইভে থাকার কথা। উম হ্যাঁ, তো আমি এখান থেকে একটু আগে সার্কিটটা দেখাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের একটা 3 বিট ফ্ল্যাশ এডিসি সার্কিট, ঠিক আছে? সো একটু কিছু জিনিস আমাদের রিক্যাপ করা লাগবে 251 থেকে কথার কথা। এখানে কি কি আছে আমরা একটু দেখি যে আর দিয়ে যেগুলো, সেগুলো তো চেনা যাইতেছে কি রেজিস্ট্যান্স, রাইট? আর পাশে এই যে ট্রায়াঙ্গুলার শেপ কিছু অবজেক্ট আছে, এগুলো কি কারণ মনে পড়ে, একটু বলতে পারবে কেউ? স্যার অপ অ্যাম্প না? হ্যাঁ হ্যাঁ, রাইট, অপ অ্যাম্প।
এখন এখানে অপ্যাম্পে ওই ট্রায়াঙ্গেলটা ছাড়াও আরো দুইটা দাগ থাকতো, রাইট? ওই যে উপরে একটা নিচে একটা, এবং সেটা কি, ওই যে বায়াস ভোল্টেজ বা স্যাচুরেশন ভোল্টেজ গুলো, ভিস্যাট মাইনাস ভিস্যাট, স্যাচুরেশন, জি জি। হ্যাঁ ওগুলো এখানে স্কিপ করা হয়েছে, মানে অপারেট করে না। বাট ওইগুলো আনতে গেলে অনেক তো হয়ে যাবে, দেখে এটা বাট এবার কিছু না, অপশন ছাড়াই রান করতেছে। এটা আগেই বললাম আমি। প্রত্যেকটা অপাম্পের আমার এখানে দুইটা করে বায়াস ভোল্টেজ আছে, যেভাবে থাকা উচিত। এখন অপ্যাম্পের অপ্যাম্প আমার মোটা দাগে দুই ভাবে অপারেট করতে পারে, একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন আর একটা ক্লোজ লুপ, রাইট? ওপেন লুপে অপ্যাম্পটা আমার কি হিসেবে বিহেভ করে কেউ বলতে পারবে? উম, মানে একটা সার্টেন নাম আছে যে ওপেন লুপে, ওপেন লুপ কনফিগারেশনে যদি আমি একটা অপ্যাম্প ইউজ করি, হ্যাঁ, তাহলে আচ্ছা প্রথমত অপ্যাম্পের টার্মিনাল কয়টা আমি যদি বলি, যে মানে কোনগুলো কয়টা টার্মিনাল আর কি আমরা ইউজ করি করে ফেলে, আচ্ছা বায়াস ভোল্টেজ বাদে, মানে এখানে যা দেখানো আছে আমার, এখানে কিন্তু আমার তিনটা টার্মিনাল আছে, যে প্লাস দেওয়া যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, পজিটিভ বলা যায়, বাট মোর বেটার টার্ম যেটা, যে নন ইনভার্টিং টার্মিনাল। আর নেগেটিভ সাইন দেওয়া যে টার্মিনালটা আছে সেটা কি আমার ইনভার্টিং টার্মিনাল। আর এই যে ট্রায়াঙ্গেলের যে মাথাটা ডান সাইডে, এখানে ড্রাইভে ওপেন করছি তো আমি মার্কিং করতে পারতেছি না, তো একটু আমার কথাটা ফলো করো সবাই। এই ট্রায়াঙ্গেলের মাথা থেকে যে দাগটা বেরোচ্ছে সেটা কি, ওপেনটা আউটপুট বা আউটপুট ভোল্টেজ। এই তিনটা টার্মিনালই আমরা মোর ইন্টারেস্টেড এখানে। সো ওপেন লুপ কনফিগারেশন বলতে আমরা কি বুঝি, বা ক্লোজ লুপ বলতে কি বুঝি? ক্লোজ লুপ মানে আমাদের এই ইনভার্টিং বা নন ইনভার্টিং যে টার্মিনাল আছে অপ অ্যাম্পের, এইটার সাথে না আমার ওই আউটপুট টার্মিনালের কোনো কানেকশন থাকবে না, বা ফিডব্যাক কোনো লুপ থাকবে না, যে আউটপুট থেকে আমি আউটপুটটাকে এই ইনভার্টিং বা নন ইনভার্টিং টার্মিনালে আবার ফিডব্যাক করব না। আর এটা হচ্ছে ওপেন লুপ। আর ক্লোজ লুপ অবভিয়াসলি সেই ফিডব্যাকটা করা হয়, এবং এই ফিডব্যাক আবার দুই রকম হতে পারে, পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক, আমরা দুইটাই দেখবো এই কোর্সে। নেগেটিভটা আমরা দেখছি যদিও 251 অলরেডি। তো নেগেটিভ ফিডব্যাকে আমার কি, ওপেনটা একটা অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে। আর ওপেন লুপে মানে কোনো রকম ফিডব্যাক ছাড়া যেটা, সেইখানে ওপেনটার বিহেভিয়ারটা কি বলতো? কারো মনে নাই 251-এ? স্যার স্যার কম্পারেটরের মতো। কম্পারেটর না স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই আমি শুনতে যাচ্ছিলাম, যে ওপেন লুপে ওপেনটা আমার একটা কম্পারেটরের মতো বিহেভ করে। কম্পারেটরের মতো বিহেভিয়ারটা কিরকম, এটা আমি একটু যদি লিখে দেখাই। ধরো নন ইনভার্টিং টার্মিনাল যেটা, সেটার যে ভোল্টেজটা আমি বললাম ভি প্লাস, আর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা আমি বললাম ধরো ভি মাইনাস। তো শর্তটা এরকম যে ভি প্লাস যদি ভি মাইনাসের চেয়ে বড় হয়, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ কি হয়, প্লাস ভি স্যাট হয়। আর যদি উল্টাটা হয়, তাহলে আমার আউটপুট ভোল্টেজ হয় নেগেটিভ বায়াস ভোল্টেজটা, বা নেগেটিভ বলাটা ঠিক না, মানে লোয়ার বায়াস ভোল্টেজটা, কারণ বায়াস ভোল্টেজ দুটাই পজিটিভ হতে পারে। বা এবং আমার একটা বেশি একটা কম, সো বেশিটাকে আর কি প্লাস ভিসেট বলি, আর ছোটটাকে মাইনাস ভিসেট বলি। আমাদের কোর্সে আমরা ভিসেট টার্মটা একটু কম ইউজ করব, যেটা দেখবা যে প্লাস প্লাস না দিয়ে সিম্পলি আমার ভিএইচ আর ভিএল, ভি হাই ভি লো, এটা দিয়ে বায়াস ভোল্টেজ গুলো ইন্ডিকেট করা হচ্ছে। So আমি ওইটার থ্রুতে যদি দেখি, আমার এরকম ব্যাপারটা, এই ছিল আমার কম্পারেটরের ফাংশন। তো দুই টার্মিনালের ভোল্টেজকে কম্পেয়ার করে, নন ইনভার্টিং বা পজিটিভটা যদি নেগেটিভের চেয়ে বা ইনভার্টিং এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আউটপুট হায়ার বায়াস ভোল্টেজ হয়, আর উল্টা হইলে লোয়ার বায়াস ভোল্টেজ হয়। খুব সিম্পল। আমরা একটু আবার ওই সার্কিটটাতে যদি ফেরত যাই, এইখানকার যে অপারেন্ট গুলো, এখানে কি কোথাও আউটপুটের সাথে কোনো ইনপুট টার্মিনালে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ টার্মিনালে কানেকশন দেখা যাচ্ছে? এটা তো খুব অবভিয়াস এখানে। নো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সো এখানে কিন্তু ক্লোজ লুপ ইউজ করা হচ্ছে না, তার মানে এটা কি অপেন, মানে অপেনটা আর কি ওপেন লুপে ফাংশন করছে, তাহলে এদের বিহেভিয়ার কি কম্পারেটরের মতো। ওকে, আমি এটা একটু স্ক্রিনশট তুলে নিয়ে একটু নোটে পেস্ট করি, সো মার্কিং করা যাবে। উম, হ্যাঁ, সো এবার একটু বোঝাতে সুবিধা হবে। ওকে, সো এই গেল অপেম্পের রিক্যাপটা। আচ্ছা, ডান সাইডে যে বড় রেক্ট্যাঙ্গেলটা দেখতেছি, এই যে 8 to 3 প্যাড ইনকোডার, এগুলো আমরা পরে ডিসকাস করতেছি। আগে একটু বাম দিকে আসা যাক অপেম্পের যে রেজিস্ট্যান্স গুলোর দিকে একটু দেখা যাক কি আছে। অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তাই না? এটা আমরা আগে বলছি এটা একটা 3 বিট ফ্ল্যাশ এসে দিছি। এবং এখানে কোন কোয়ান্টাইজেশন স্কিমটার উপর বেস করে কনভার্সনটা হচ্ছে, মিড রাইজ। ওকে, সো এই যে আমার আরেকটা ছিল অপেম্পের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের খুব এখানে কাজে লাগবে,
অপাম্পের একটা জিনিস মানে একটা বা দুইটা যেটাই বলি না কেন, একটা জিনিস থাকে যেটা আমার দুই কনফিগারেশনই সবসময় জিরো থাকে। তো কেউ বলতে পারবে সেটা কি? মানে একটা সার্টেন ভোল্টেজ বা কারেন্ট আমার দুই কনফিগারেশনই সবসময় জিরো থাকে, সেটা কি? হ্যাঁ। স্যার অপ অ্যাম্পে যত কারেন্ট যায়, না, মানে অপ যত অ্যাম্পে যত কারেন্ট না, কারেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে, আউটপুট কারেন্ট কিন্তু জিরো হয় না সবসময়। ইনপুট কারেন্ট। হ্যাঁ, রাইট, ইনপুট কারেন্ট মানে এই যে আমার নন ইনভার্টিং আর ইনভার্টিং যে ইনপুট টার্মিনাল আছে, সেই টার্মিনালের কারেন্ট গুলো আমার সবসময় জিরো থাকে একটা আইডিয়াল অপ অ্যাম্পে, তাই না? এটা আমরা 251 জানছি। সো এখানেও তাই হবে, মানে এটা ওপেন লুপ ক্লোজ লুপ দুটাতেই থাকে। সো এখানে তো ওপেন লুপ সেটার জন্য না, এটা সবসময় আমার দুই টার্মিনালের কারেন্ট জিরো থাকে। এখন তাই যদি হয়, তাহলে আমার এই পাথগুলোতে কোনো কারেন্ট নাই, তাহলে ইফেক্টিভলি ইলেকট্রিক্যালি এরা কিসের মতো, ওপেন সার্কিটের মতো না? তাহলে আমি এই যে এখানে অনেকগুলো রেজিস্ট্যান্সের একটা কানেকশন দেখতে পাচ্ছি, সেখান থেকে আবার অপ এম্পের সাথে একটা কানেকশন এই যে আছে, এই যে এই পাথগুলোতে, এগুলোতে যেহেতু কোনো কারেন্ট নাই, তাহলে ইফেক্টিভলি এগুলো ওপেন সার্কিট। তাহলে আমি কি বলতে পারি না যে এই সব রেজিস্ট্যান্স গুলো কি কনফিগারেশন আছে বলতো, সিরিজে আছে না? স্যার সিরিজ, ইয়েস স্যার। ইয়েস, এটাই বোঝানোর জন্য এই ইয়েটাতে আসলাম আমরা, যে এই পাথগুলোতে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করছে না, সো রেজিস্টিভ যে নেটওয়ার্কটা আছে সেটা পুরাটা কিন্তু সব রেজিস্ট্যান্স সিরিজে আছে এখানে। হ্যাঁ। তো আমার ওয়েব দিয়ে কোনো কারেন্ট যাবে না, এবং এই এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে আমি একটু যদি গুনি, 1 2 3 4 5 6 7 8, আটটা রেজিস্ট্যান্স আছে, সেই আটটা রেজিস্ট্যান্সই আমার সিরিজে আছে। ওকে, খুবই ভালো কথা। অপেন কয়টা আছে? এই OA0 থেকে শুরু করে OA7, তো কয়টা? আটটা। আটটা অপেন, আটটা রেজিস্ট্যান্স। ওকে, ফাইন। তাহলে এখন আটটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে একদম এই টার্মিনাল বা নোড আর এই নোডের মাঝে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এইটার না, কারণ সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু তো সেম। আর এর ভ্যালু কত সেটা আমি বলিনি, বাট সবার ভ্যালু আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? এইটা। ওকে। তো কারেন্ট এখানে অপ অ্যাম্পের টার্মিনালে জিরো, বাট এই রেজিস্টিভ নেটওয়ার্কে কি কারেন্ট জিরো? তা তো না। এখানে আমার এই সাইডে কত ভোল্টেজ দেখতে পাচ্ছি? ভি রেফারেন্স প্লাস, এটা জাস্ট একটা নোটেশন, এখানে এটার মানে এটাই না যে এই ভোল্টেজটা পজিটিভ হইতে হবে সবসময়। আর এখানে কি ভি রেফারেন্স মাইনাস, মানে এটা আমার ধরো লোয়ার রেফারেন্স ভোল্টেজ, এই অর্থে অপ অ্যাম্পের মতোই নোটেশনটা, প্লাস মাইনাসটা লোয়ার আর হায়ারটা ইন্ডিকেট করে। ওকে। সো এখন আমি যদি এই পাথে, মানে এখানে কারেন্ট শুধু কোথায় ফ্লো হবে বলতো, যেহেতু এই ক্রস দেওয়া ইয়েগুলোতে কোনো কারেন্ট যাবে না, তাহলে আমরা পুরো কারেন্টটাই কি ভি রেফারেন্স প্লাস থেকে এই আটটা রেজিস্ট্যান্স যে সিরিজে আছে তাদের মধ্যে দিয়ে ভি রেফারেন্স মাইনাস পর্যন্ত ফ্লো হবে। এটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। তাহলে আমাদের এই কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে হিসাব করতে পারি? সিম্পল ওহমস ল, দুই সাইডের ভোল্টেজের ডিফারেন্স বাই কি টোটাল পাথের রেজিস্ট্যান্স। তাহলে সেই কারেন্টকে আমি যদি আই দিয়ে এক্সপ্রেস করি, এই আই কারেন্ট, হ্যাঁ, সেটা কত হচ্ছে? ভি রেফারেন্স প্লাস, এটা বড় ভোল্টেজ, আর ভি রেফারেন্স ব্র্যাকেট দেওয়ার কিছু নাই এখানে, ভি রেফারেন্স মাইনাস বাই কত টোটাল রেজিস্ট্যান্স এইটা। ওকে, হলো। আচ্ছা, এখন আমরা একটু এই নোটেশন, এই দাগাদাগি গুলো একটু পাঠাই। তো এখানে এই ভি রেফারেন্স মাইনাসের উপরে আবার ভি নট আছে, এটা বেসিক্যালি সেমই, জাস্ট নোটেশনটা একটু ডিফারেন্ট ইউজ করা হচ্ছে। তো এই ভি নটই কিন্তু ভি রেফারেন্স মাইনাস। তো ভি নট ভোল্টেজটা কত? ভি রেফারেন্স মাইনাস। আচ্ছা, ভি1 ভোল্টেজটা তাহলে কত বলো তো? মানে আমি যদি চিন্তা করি কারেন্টের ডাইরেকশন কোন দিকে ছিল, এই উপর থেকে নিচে, তাহলে ভি1 ভোল্টেজটা কি ভি নটের চেয়ে বড় না? মানে ভোল্টেজ, কারেন্ট তো হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যায়, সো অবভিয়াসলি আমার কি ভি1 ভি নটের চেয়ে বড়। এখন কতটুকু বড়? ভি1 এর থেকে আমার এই আর ভ্যালুর যে রেজিস্ট্যান্স আছে সেইটাতে যত ভোল্টেজ ড্রপ হবে, সেই অ্যামাউন্টের ভোল্টেজ পরিমাণ কি ভি নট কম। এই কথাটা বোঝা গেছে? মানে আমি যদি এখানে নোট টু নোট কেভিএল লিখি, তাহলে ভি নট হচ্ছে কত আমার? ভি1 মাইনাস কত, কারেন্টটা আমরা আই দিয়ে লিখছিলাম, আর আর রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয় আই কারেন্টের জন্য, আই আর। তাহলে আমার ভি নট সমান কত? ভি1 মাইনাস আই আর। আমি উল্টোভাবে বলতে পারতাম ভি1 হচ্ছে ভি নটের চেয়ে আই আর পরিমাণ বেশি, একই কথা, রাইট?
ওকে, সো ভি2 কত? ভি2 আবার ভি1 এর চেয়ে কত আইআর পরিমাণ বেশি, তাহলে ভি2 হচ্ছে ভি1 প্লাস আইআর। এটা যদি আমি ভি0 এর থ্রুতেই এক্সপ্রেস করতে চাই বা ভি0 এর থ্রুতে, তাহলে ভি1 ছিল কত? ভি0 প্লাস আইআর। ওটা যদি এই ভি1 এর জায়গায় বসিয়ে দিই, তাহলে ভি2 এর এক্সপ্রেশন কি দাঁড়ায়? ভি0 প্লাস 2 আইআর। আচ্ছা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যত নাম্বার নোডের ভোল্টেজ, সেটা আমার ওই 0 নাম্বার নোডের ভোল্টেজের চেয়ে তত আইআর পরিমাণ বেশি। তাহলে এখানে যে বাকি ভোল্টেজ গুলো আছে, আমার তো ধরে ধরে ভি7 পর্যন্ত সবকে তো এক্সপ্রেস করার দরকার নাই। আমি সিম্পলি ভিআই যে ভি0 প্লাস ইন্টু কি বড় আয়ার। আচ্ছা, একটু মনে হয় নেটটা লো কাজ করতেছে। লেখাটা কি উঠছে? আচ্ছা, আমি লাস্ট একটা লাইন লিখছি, এই যে ভিআই ইকুয়াল টু ভি0 প্লাস আই ইন্টু আইআর। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? মানে দেখা যায় স্যার একটু ল্যাগ খাচ্ছে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এন্ডেও আমি দেখতে পাচ্ছি ল্যাগ খাচ্ছে। আচ্ছা, এই এখন মনে হয় আসলো। হ্যাঁ, সো ওইটাই মানে এই আইতম নোডের ভোল্টেজটা মানে এভাবে আমরা একটা জেনারেল এক্সপ্রেশনে ধরো এক্সপ্রেস করতে পারছি। আচ্ছা, তো এখন বিষয় হলো যে এই নোডগুলো আসলে এগুলোর সিগনিফিকেন্সটা কি, আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার করে আবার সার্কিটটার দিকে একটু ফোকাস করি। হ্যাঁ, তো ধরো ভি1, এই নোডের ভোল্টেজটা এটা কোথায় কানেক্টেড? রেজিস্ট্যান্সের যে নেটওয়ার্কটা আছে সেটা ছাড়া আর কোথায় কানেক্টেড? ভি1 থেকে এই অপ অ্যাম্পে এই যে OA1 যে অপ অ্যাম্পটা আছে সেইটার ইনভার্টিং টার্মিনালে একটা কানেকশন দেওয়া হয়েছে। তাহলে এটা কি বাকি সবগুলো অপ অ্যাম্পের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। যেমন র্যান্ডমলি একটা নাও ভি6, 6 নাম্বার অপ অ্যাম্পে ইনভার্টিং টার্মিনালে কানেক্টেড, তাই না? তাহলে সবগুলো এই যে প্রতি দুই রেজিস্ট্যান্সের মাঝের যে নোড এর ভোল্টেজটা, সেগুলোকে এই জন্যই নেম দেওয়া হয়েছে যে সেগুলো থেকেই কিন্তু আমার অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে কানেকশনটা গেছে। তাহলে আমার এই ভোল্টেজটা, এই যে ভোল্টেজ, এটাই কি আই নাম্বার অপ অ্যাম্পের আমার কি ইনভার্টিং নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ আর কি, সোজা কথা। ওকে, সো আমরা অপ অ্যাম্পের যে দুইটা স্যার টার্মিনাল আছে তার মধ্যে একটা টার্মিনালের কথাগুলো ভোল্টেজ একটু সম্পর্কে কিছুটা আটকে আইডিয়া পেলাম, আটকে আসছে স্যার। আগের তাই ইয়ে না? স্যার কিছু বুঝি নাই আগের। স্যার আগের একটু লাইনগুলো আবার যদি রিক্যাপ করতেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই হলো অনলাইন ক্লাসের সমস্যা। একে তো এই মানে এগুলো ঠিকঠাক করতে যে 20 মিনিট লেটে স্টার্ট করা হলো, এখন আবার হইতেছে না। আচ্ছা, আমি একটু মাইকটা ডিসকানেক্ট করে আবার করে দেখি কাজ হয়। আচ্ছা, এবার একটু দেখো তো কথা ক্লিয়ারলি আসছে? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, যেটা আমি বললাম এতক্ষণ যে এই যে ভি1 ভি2 ভি3 ভি6 যে ভোল্টেজ গুলো এখানে মার্ক করা আছে, তাদেরকে আমি তাহলে যে ট্রেন্ডটা আমরা খেয়াল করলাম সেই ট্রেন্ড অনুযায়ী এইরকম একটা জেনারেল এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। এটা বোঝা গেছে যে আইতম নোডের যে ভোল্টেজ। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে ওকে। এখন সেই নোডগুলো কোথায় কানেক্টেড অপ অ্যাম্পের সাথে সেটা আমি বললাম এরপরে, যে আমার প্রত্যেকটা করেসপন্ডিং অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে কানেক্টেড। মানে প্রতি দুই রেজিস্ট্যান্সের মাঝের যে নোডের ভোল্টেজ গুলো সেগুলো আমার একটা করে অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে কানেক্টেড। তাহলে প্রতি এই যে এই ভোল্টেজ গুলো, এগুলো বেসিক্যালি কিসের ভোল্টেজ? ওই আইতম অপ অ্যাম্পের নেগেটিভ বা ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ। এটুকু ওকে? ইয়েস স্যার। ওকে, স্যার নাইস। আইতম টার্মিনালের স্যার ওই পার্টটা একটু স্যার। মানে আইতম অপ অ্যাম্পের মানে এই যে যেমন ধরো ভি1 এটা OA1 অপ অ্যাম্পের এই কি নেগেটিভ টার্মিনালে কানেক্টেড। একইভাবে ভি6 এটা আমার এই OA6 যে অপ অ্যাম্পটা আছে এইটার ইনভার্টিং টার্মিনালে কানেক্টেড। সো এই প্রতি আইতম ভোল্টেজটা এই ভি1 ভি2 ভি3 এটা বেসিক্যালি ওই 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 অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আর এই ওকে, স্মল নাইস। আইটা কি আমার কত নাম্বার টার্মিনাল? কোনটা?
স্মল আইটা যেটা নিচে লিখছেন। কত নাম্বার ওটা? আই এর ভ্যালু এখানে 0 থেকে 7 পর্যন্ত। বুঝছেন? হ্যাঁ, সো এটা একটা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেশন, মানে ওই যে লুপের মতো চিন্তা করো। হ্যাঁ, just সবগুলোর একটা জেনারেল ভ্যারিয়েবল হিসেবে আইটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমরা অপ গুলোর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা কত সেটার কিছুটা আইডিয়া পেলাম। এখনো আমরা অনেক কিছু বলি নাই, যেমন এই যে ভি রেফারেন্স মাইনাস বা ভি রেফারেন্স প্লাস, এগুলোর ভ্যালু কি, কই থেকে আসবে, তো সেটা এবার বলা যাক। আমরা কোন অ্যানালগ সিগন্যালটা নিয়ে কাজ করছিলাম? ওই যে -3.5, রাইট? সো এখানে আমাদের এই মিড রাইজ কোয়ান্টাইজেশন অনুযায়ী যে এই ফ্ল্যাশ এডিসি সার্কিটটা 3 বিটের, এই এই ক্ষেত্রে বা ইন জেনারেল আমার যে কোনো ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে এই দুই রেফারেন্স ভোল্টেজের ভ্যালু সিম্পলি আমার ওই অ্যানালগ সিগন্যালটার মিনিমাম আর ম্যাক্সিমাম। এখন কোনটা কত, এটা তো খুব অবভিয়াসলি বোঝা যাচ্ছে এক্সপ্রেশন থেকে যে আমার ভি রেফারেন্স মাইনাসটা আমার ছোট ভোল্টেজটা, তাহলে ওই অ্যানালগ সিগন্যালের যে লোয়ার বাউন্ডারি আছে সেটার ভ্যালু হচ্ছে আমার ভি রেফারেন্স মাইনাস, আর ভি রেফারেন্স প্লাস যেটা আছে সেটা হচ্ছে আপার বাউন্ডারিটা, তো 5। ওকে, এখন তাই যদি হয় তাহলে আমাদের ওই আইতম নোডের ভোল্টেজ গুলো কত সেটা একটু আমরা এবার বের করি, হিসাব করি আর কি, সোজা কথা। তো কিভাবে হিসাব করব? কেন, ভি 0 কি, প্রথমত আমার ভি রেফারেন্স মাইনাস ছিল, তাহলে একটা তো পেয়ে গেলাম। তাহলে 0 নাম্বার অফ এম্পের ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ভি 0 যেটা, সেটা কত? -3 ভোল্ট। এরপরে ভি 1 কত? ভি 0 প্লাস আইআর। হ্যাঁ, এখন আমার আইআর এর ভ্যালু জানা লাগবে, রাইট? তো আইআর এর ভ্যালু কিভাবে বের করব আমরা একটু দেখি। আই এর একটা এক্সপ্রেশন আমরা এখানে লিখে রাখছি, রাইট? সেই এক্সপ্রেশনের আরটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলেই আমার আইআর এর একটা এক্সপ্রেশন চলে আসে রেফারেন্স ভোল্টেজ গুলোর থ্রুতে, যে ভি রেফারেন্স প্লাস মাইনাস কত, ভি রেফারেন্স মাইনাস বাই 8, তাই না? এই 8 কে আবার আমি কি 2 পাওয়ার 3 দিয়ে লিখতে পারি। এখন এই 2 পাওয়ার 3টা কই থেকে আসছে? ওই যে 3 বিট, সো 2 পাওয়ার 3। আচ্ছা, এই ভি রেফারেন্স প্লাস আর ভি রেফারেন্স মাইনাসই আমার কি সিগন্যালের ম্যাক্সিমাম আর মিনিমাম, আমরা একটু আগে বললাম। তাহলে এই এক্সপ্রেশনটা বেসিক্যালি কিসের এক্সপ্রেশন বলো তো? একটু আগে এটা কিন্তু আমরা দেখছি, মানে এর জায়গায় সিগন্যালের ম্যাক্সিমাম মিনিমামটা রিপ্লেস করে চিন্তা করো, ভি ম্যাক্স, সরি, ভি ম্যাক্স মাইনাস ভি মিন, মানে বেসিক্যালি ভি রেফারেন্স প্লাস তো হচ্ছে ভি ম্যাক্স, আর ভি রেফারেন্স মাইনাস তো হচ্ছে আমার কি ভি মিন, আর নিচে হচ্ছে 2 পাওয়ার কি বিট নাম্বার ধরো এন। এইটা কার এক্সপ্রেশন ছিল? ডেল। হ্যাঁ, ডেল বা স্টেপ সাইজের, রাইট? সো এই যে আইআরটা, এটা তাহলে কার সমান দাঁড়াচ্ছে? ওই কোয়ান্টাইজেশনের স্টেপ সাইজের সমান বা ডেল্টার সমান। ওকে, নাইস। সো এবার এটার জায়গায় তাহলে আমরা চাইলে ভি 0 প্লাস ডেল্টাও লিখতে পারতাম, ভি 0 প্লাস ডেল্টা। তো সেই ডেল্টাটা কত দাঁড়াচ্ছে? এই -3 থেকে 5 সিগন্যালের জন্য আমরা কত পাইছি? 1। এবং তুমি যদি এখানেও বসাও ভ্যালুগুলো, ভি রেফারেন্স প্লাস হচ্ছে 5, ভি রেফারেন্স মাইনাস হচ্ছে -3, সো 5 মাইনাস -3 হচ্ছে 8 বাই কত, 8। তাহলে আইআর হচ্ছে আমার ওই 1 ভোল্ট। হ্যাঁ, স্টেপ সাইজের সমানই আর। ওকে, সো ভি 0 কত ছিল? -3, তাহলে -3 প্লাস 1 কত হয়? -2। এটা হচ্ছে ভি 1। ভি 1 এর চেয়ে কত বড়? ডেল বড়, তাহলে সেটা কত হবে? -1 হবে। তাহলে ভি 2 হচ্ছে -1, ভি 3 হচ্ছে কত? 0, ভি 4 হচ্ছে আমার 1, এরকম করে এক এক করে বাড়তে থাকবে। আচ্ছা, এই ভ্যালুগুলোই, এই যে -2, -1, 0, -3, এগুলোই কি ছিল বলতো? ওই যে মিড রাইজ কোয়ান্টাইজেশনের যে কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলো ছিল, এই যে কই গেল, হ্যাঁ, এগুলোর কি লোয়ার বাউন্ডারি গুলো ছিল না? সো এই আইতম নোডের যে ভোল্টেজ বা আইতম অপাম্পের যে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ আরো স্পেসিফিক ভাবে বললে, সেটা বেসিক্যালি আমার কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলোর লোয়ার বাউন্ডারির ভোল্টেজটা। ওকে, তো এখন হয়তো কিছুটা, মানে এখনো হয়তো পুরাটা ক্লিয়ার না, বাট আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এবার তাহলে আহ, এই নোডগুলোর ভোল্টেজ সম্পর্কে অনেকটাই ডিটেলসে জানা গেল, আমরা ভ্যালুটাও আইডিয়া করে ফেললাম। এবার একটা কম্পারেটরের আউটপুট ভোল্টেজ কত হবে সেটা ডিসাইড করতে তো শুধু একটা টার্মিনালের ভোল্টেজ জানলে চলে না, আমার তো ওই নন ইনভার্টিং বা পজিটিভ টার্মিনালের ভোল্টেজটাও জানা লাগবে। সেটা কই থেকে আসছে সেটা একটু দেখা যায়।
এই যে দেখো, এই পজিটিভ টার্মিনালটা সেটা আমার প্রত্যেকটা অপ অ্যাম্পেরই এই লাইনটার সাথে কানেক্ট, এই যে, তাই না? এই লাইনটা কই থেকে আসছে? এটার উপরে দেখো কি দেওয়া, ভি ইন, মানে ইনপুট ভোল্টেজ। আর নিচে কি, আহ মানে নিচে কিছু ওভাবে দেওয়া হয়নি, বাট তুমি যদি চিন্তাই করতে চাও এটা, কারণ এটা রিডান্ডেন্ট, এটা বুঝে দেয় সবাই। বাট তোমার, না না এখানে না আসলে, মানে একটু আঁকাটা ভুল হলো, মানে ভি, মানে এটা লাইন ডায়াগ্রাম তো পড়ছি টিউটোরিয়ালে, তাই না? এখানে একটা অ্যারো দেওয়া উচিত ছিল। সো এই অ্যারোটা দিলে বেসিক্যালি এই নোড আর গ্রাউন্ডের মাঝে ইনপুট ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে। সো এখানে তুমি যদি একটু খেয়াল করো, এই পুরা লাইনটাতে এখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? রেজিস্ট্যান্স তো না নাই। স্যার। তাহলে আমি কি বলতে পারি না যে প্রত্যেকটা অপ অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে সেম ভোল্টেজ যাচ্ছে, এবং সেটা কত? ওই ইনপুট ভিন ভোল্ট, স্যার। ভিন, রাইট। এখন এই ভিনটা কোন ইনপুট ভোল্টেজ? আরে ওই যে স্যাম্পল করা যে অ্যানালগ সিগন্যালের ভ্যালুটা, সেটাই তো এডিসি তে আমরা পাঠাই, তাই না, কোয়ান্টাইজেশন করতে। তো এই স্যাম্পল ভ্যালুগুলো, স্যাম্পল অ্যানালগ ইনপুট ভ্যালুগুলো, সেটাই হচ্ছে ভিন। কোনো একটা ইনস্ট্যান্টের যে ভিন, সেটাই এখানে আমার প্রসেস হচ্ছে। আচ্ছা, আমার একটা কল আসছে ইমার্জেন্সি, আমি একটু 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, সরি। সো তাহলে সবগুলো অপ অ্যাম্পের নন ইনভার্টিং ভোল্টেজ সেম, এবং সেটা ইনপুট ভোল্টেজের সমান। একটা একটা সার্টেন ইনস্ট্যান্টের স্যাম্পল যে ইনপুট হবে সেটার সমান হবে আর কি, সোজা কথা। ওকে, সো তাহলে অপ অ্যাম্প গুলোর আউটপুট কখন হাই হবে কখন লো হবে, এটা একটু বোঝায়, এটা কিন্তু খুব ক্রুশাল। সো এটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আহ, ধরো আমি ভি ইন ধরে নিলাম আমার, ধরো কত, -2.5 ভোল্ট। আচ্ছা, এই ভোল্টেজ গুলো তো আমরা জানি, এটা কত, -3 ছিল। আচ্ছা, একটু এই দিকের ইয়েটা আমি ক্লিয়ার করে দিই, এগুলো আর লাগবে না। হ্যাঁ, তো এই নোটগুলোর ভোল্টেজ আমি একটু পাশাপাশি লিখে রাখি, তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, সো এটা ছিল -3, এটা ছিল কত, -2, -1, 0, 1, 2, 3, আর লাস্টেরটা 4। ওকে, এখন ইনপুট ভোল্টেজ ভিন যেহেতু আমার কত, -2.5, তাহলে প্রত্যেকটা অপ অ্যাম্পের এই ভোল্টেজটা কত, -2.5, এটাও কি -2.5, এরকম। তাহলে আমরা একটা একটা করে অপ অ্যাম্প একটু ধরি, যে আমার নিচেরটা দিয়ে স্টার্ট করি। ও এ জিরো এর আউটপুট কি হবে, হাই না লো? ও এ জিরো এর নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কত, -3। এইটার ভোল্টেজ কত, -2.5। এইটা কি অবভিয়াসলি এটা হচ্ছে বড় না? -2.5 কি -3 হচ্ছে বড় না? তাহলে ও এ নট যে অপ অ্যাম্প আছে, সেইটার জন্য আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ টার্মিনালের চেয়ে বড় হচ্ছে, -2.5, -3 হচ্ছে বড় হচ্ছে, তাহলে এটার আউটপুটটা কত হবে, হাই হবে। ওকে, একটা গেল। এরপরে ও এ ওয়ানে আমরা যাই, এই ভোল্টেজটা -2.5 আবার, আর এটা কত, আমার ওই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা আর কি, -2। তো অবভিয়াসলি -2.5 হচ্ছে কি, -2 হচ্ছে ছোট, রাইট? সো ও এ ওয়ানের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, ভি প্লাস লেস দেন কি ভি মাইনাস, -2.5 ইজ লেস দেন -2, তাহলে আউটপুট কি হবে, ভি লো হবে। স্যার বাকি আচ্ছা, সবগুলাই ভিলো হবে না? এই তো হ্যাঁ হ্যাঁ, ওটাতেই আসছি, মানে আমরা তাও একটু এক এক করে দেখলাম, বাট এখন বোঝা যাচ্ছে যে বাকি সবগুলোরই জন্যই কিন্তু এই নন ইনভার্টিং এর ভোল্টেজটা ছোট হবে ইনভার্টিং এর চেয়ে। তাহলে সবারই আউটপুট কি হবে, ভি লো, ভি লো, ভি লো, এই। আচ্ছা, ওকে, সবগুলোর আউটপুট লো আর নিচেরটা শুধু হাই। হ্যাঁ, এই পর্যন্ত তো আসলো। তাহলে আমার বোঝা যাচ্ছে যে দেখো, আহ এখানে একটা, এই প্রথমে এইটা দিয়ে স্টার্ট করলে একটু মিসকনসেপশন হয় অনেকের, সেটা একটু বলি যে, আচ্ছা এবার তাহলে অন্য একটা ভোল্টেজ নিই, ধরো ভি নিলাম আমরা, কত নেওয়া যায়, ধরো 2 নিলাম। আচ্ছা, 2 যদি বলি, তাহলে এবার এবার কি, তাহলে মানে 2 ইনপুট ভোল্টেজ 2, এটা কোন কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালে পড়ছে? 2 একদম বাউন্ডারি ভ্যালু হয়ে যায়, ধরো 2.2 নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে একটু।
2.2 যদি নেই তাহলে এটা আমার ওই যে 2,3 এই ইন্টারভালটাতে পড়ছে, রাইট? তো সেইটা মানে তাহলে লোয়ার বাউন্ডারি কত ইন্টারভালটা 2, তাহলে ওই অ্যাম্পটা কোন অ্যাম্প একটু আমরা খুঁজে দেখি। এই যে এটা না, এইটার ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ বা লোয়ার বাউন্ডারি কত? 2। হ্যাঁ, তাহলে 2.2 যদি এই ভোল্টেজটা হয়, মানে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ যদি 2.2 হয়, তাহলে এই আউটপুটটা কত হয়ে যাবে? ভি হাই হয়ে যাবে এবার। আচ্ছা, বাকি অপাম্প গুলোর কি থাকবে? তাহলে এগুলোর জন্য এই বাকি উপরের দুইটার জন্য তো আমার লোই থাকবে, কারণ এটা 2 বাট এটা তো 3, এটা 2 বাট এটা তো 4, তো এগুলোর আউটপুট লোই থাকবে। এখন নিচের গুলোর জন্য কি হবে? নিচের গুলোও কি লো হবে? না স্যার, নিচের মানে ওয়েভ গুলাও ফাইভের হাই নিচে, হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ নিচের গুলোর লোয়ার বাউন্ডারি তো আরো ছোট, তাই না? সো ওগুলো তো অবভিয়াসলি হাই হবে। তাহলে আমার এখানে ব্যাপারটা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এমন না যে যেই ইন্টারভালে পড়ছে ইনপুট ভোল্টেজটা শুধু সেই সেই অপ অ্যাম্পের আউটপুটটা হাই হবে, সেই অপ অ্যাম্প থেকে শুরু করে তার নিচে যত অপ অ্যাম্প আছে সবারটাই কিন্তু হাই হয়ে যাবে। সো আমার ইন্টারভাল যেটাতে পড়ছে সেটা হচ্ছে লাস্ট অপ অ্যাম্প যেটা হাই হবে, আর এগুলোর উপরের অপ অ্যাম্প গুলো লো থাকবে, এইরকম ব্যাপারটা আর কি। ওকে, আচ্ছা দেখো, যদি আমাদের ক্ষেত্রে অপ অ্যাম্প গুলোর বিহেভিয়ার মানে অপ অ্যাম্পের এই নেটওয়ার্কটা বা পুরো এই বাম সাইডের যে অংশটা আছে প্রায়োরিটি ইনভার্টারের আগের অংশটা, এটার বিহেভিয়ারটা যদি এরকম হতো যে অপ অ্যাম্পের নেটওয়ার্ক দিয়ে আমার ওইটা হয়ে যাচ্ছে যে আমার ইনপুট ভোল্টেজটা যেই ইন্টারভালে পড়ছে শুধু সেই অপ অ্যাম্পটা হাই আউটপুট দিচ্ছে, হ্যাঁ, আহ, তাহলে আমাদের জন্য কি ভালো হতো, তাই না? যদি আমার তাহলে ওই বুঝতে সুবিধা হতো যে কোন বাইনারি নাম্বারটা আমার ইন্ডিকেট করতে যাচ্ছি আমরা। তা তো হচ্ছে না। আবার তুমি চিন্তা করো নিচে সবগুলো হাই থাকছে, এটা কিন্তু ওই ইন্টারভালে পড়ার জন্য যে বাইনারি নাম্বার হওয়া উচিত সেটা বুঝতে কোনো হেল্প করে না, কারণ প্রথমত বাইনারি আমাদের 3 বিটের, আর এখানে অপ অ্যাম্প আছে 8টা। সো তোমার এই যে এভাবে চিন্তা করার কিছু নাই যে এই লোগুলোকে 0 ধরলাম আর এই যে হাই যেগুলো সেগুলোকে 1 ধরলাম, তাহলে তো এখানে 6টা 1 আর 2টা 0, তাহলে 0 0 আর 6টা 1, এটা তো 8 বিট হয়ে গেল, তাই না? সো ওইভাবেও বুঝার উপায় নাই। তাহলে এই যে অপ অ্যাম্প নেটওয়ার্ক কিছু একটা আমাদেরকে বুঝাচ্ছে যে লাস্ট দেখো আমার লাস্ট যে অপ অ্যাম্পটা হাই হচ্ছে এটা সেই ইন্টারভালের ইনপুট ভোল্টেজ, বাট এটা তোমাকে তো বুঝতে হবে একদম ক্লিয়ারলি যে আচ্ছা সেটা বুঝলাম, বাট এটার সাথে অ্যাসোসিয়েটেড বাইনারি কই, এটা তো আমি তো দেখতে পাচ্ছি না এখনো। এই কাজটাই করে আমাদের এই 8 to 3 প্রায়োরিটি এনকোডার। যারা 260 করে আসছি তাদের প্রায়োরিটি এনকোডারের সাথে পরিচয় থাকার কথা, আর যারা করছি সারা তারা হয়তো সামনে দেখবো এত মানে কেবল সেমিস্টার শুরু হয়েছে এখনই প্রায়োরিটি এনকোডার ফেস করার কথা না। তো কেউ কি প্রায়োরিটি এনকোডার সম্পর্কে পড়ছে বা আইডিয়া আছে? জি স্যার। আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে একটু তুমি বলো তো যে প্রায়োরিটি এনকোডারটা কিভাবে বিহেভ করে। সবচেয়ে হাই যেই সিগন্যালটা থাকে, হুম, তো ওটা দিয়েই হচ্ছে 3 বিটকে রিপ্রেজেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ, মানে আমি ছোট যদি একটা। আরেকটু clear বলি, ও তুমি একদম কারেক্ট বলছো। বেসিক্যালি 8 to 3 প্রায়োরিটি এনকোডার, এটার ইনপুট টার্মিনাল কয়টা? এখানে 8টা, আর আউটপুট টার্মিনাল বা ইয়ে কয়টা? 3টা। এই যে এই 8টা লাইন দেখা যাচ্ছে অবম থেকে যে আউটপুট গুলো আসছে সেটাই কিন্তু ফিড করা হয়েছে ওই 8টা ইনপুটে। ওকে, সো আউটপুট হচ্ছে আমার এই যে ধরো Y0 থেকে Y2, এবং অবভিয়াসলি এম এর আউটপুট তো ডিজিটাল আউটপুট। হ্যাঁ, ইনপুটও কাইন্ড অফ ডিজিটালি, ওই বেসিক্যালি হাই হাই যাচ্ছে না লো যাচ্ছে এটাই সে ফিল করে। ওই তোমার ভোল্টেজ কত হলো এটার সাথে তার অত বেশি ইয়ে নাই। ভোল্টেজ মানে একটা লজিক লেভেল থাকে, ধরো যে আমার হাই মানে এত ভোল্টের বেশি হলে হাই ধরে, এত ভোল্টের নিচে হলে লো ধরে, এরকম একটা থ্রেশহোল্ড থাকে। সো যখন অপ অ্যাম্পটা হাই আউটপুট দিচ্ছে সেটাই ওই প্রায়োরিটি ইনকোডারের যে ইনপুটটার সাথে সেই অপ অ্যাম্পটা কানেক্টেড, ওইটাতে একটা হাই ডিজিটাল সিগন্যাল ইনপুট দিচ্ছে। মানে এই যে যে অপ অ্যাম্প গুলো ভিএইচ দিচ্ছে না ওগুলোর জন্য ধরো ইনপুট যাচ্ছে 1 1 1, এরকম চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, আর বাকিগুলো লো যেগুলো তাহলে সেগুলোর জন্য কি অপ অ্যাম্প মানে ইনকোডারটা ধরে নিচ্ছে 0 0, এরকম বুঝবে আর কি। আচ্ছা, আর আউটপুট হচ্ছে এই 3 বিট, এবং এটা হচ্ছে কি এমএসবি, আর এটা হচ্ছে আমার এলএসবি। তো 3 বিটেরই আউটপুট তো আমরা চাচ্ছিলাম। এখন বিষয় হলো যে এই প্রায়োরিটি এনকোডারটা বিহেভ কিভাবে করে। সে দেখে যে ইনপুট গুলোর একটা সিরিয়াল নাম্বার আমরা চিন্তা করতে পারি না, ধরো এটা হচ্ছে 0, এটা সিরিয়াল নাম্বার 0, এটা 1, এটা 2, এরকম করে করে এটা ধরো আমার 7 পর্যন্ত সিরিয়াল ইনপুটের। এটার কি আমি ধরো ইনপুটের এই ভ্যারিয়েবলটা আমি ধরলাম I0, এটা ধরলাম আমি I1 I2, এরকম করে তাহলে I7 পর্যন্ত আমার ইনপুট পসিবল। তো ও যেটা দেখে যে আমার হাইয়েস্ট কোন সিরিয়ালের ইনপুটটা হাই রিসিভ করছে, ঠিক আছে?
এবং সেই সিরিয়াল নাম্বারটার বাইনারি সে এদিকে আউটপুট দেয়। তাহলে এখন যে অবস্থা, এই যে 2.2 ইনপুট ভোল্টেজের জন্য আমাদের কোন ইনপুটটা, আমার মানে হাইয়েস্ট কোন সিরিয়ালের ইনপুটটা হাই পাচ্ছে বলো তো? এইটা না? এটা কত, i5 না? হ্যাঁ, তাহলে i5 এর সিরিয়াল নাম্বার কত? 5। হ্যাঁ, তাহলে 5 এর বাইনারি কত? 101। তাহলে আউটপুট আমাদের কত হবে? 101। আচ্ছা, এখানে নিচের গুলো মানে এখানে হবে না যদিও এটা, বাট কথার কথা, নিচের ইনপুট গুলোর কোনোটা যদি লো হইতো, মানে এখানে তোমার এডিসি এর বাইরে চিন্তা করো, মানে প্রায়োরিটি ইনকোডারটাকেই আমরা ফোকাস করছি যে এটা কিভাবে বিহেভ করে। ধরো আমার i5 হাই, কিন্তু আবার হচ্ছে তোমার ধরো এইটা লো হয়ে গেল ইনপুটটা, ধরো মানে এখানে ধরো 0 ইনপুট আসলো, এটা ম্যাটার করে না। ও জাস্ট দেখে যে হাইয়েস্ট কোন সিরিয়ালের ইনপুটটা আমার হাই আছে, বাকি ইনপুট সে ইগনোর করে। তো আমাদের ডিজিটাল লজিকে এই যে কোনো ইনপুট ইগনোর করার যে ব্যাপারটা, এটাকে একটা স্পেশাল সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এটার নামও আছে। কেউ কি বলতে পারবে যে আউটপুট যখন কোনো একটা ইনপুটের উপর, মানে ধরো ট্রুথ টেবিল, এখানে মানে ইনপুট কয়টা, 8টা না? তাহলে এখানে ট্রুথ টেবিলে রো কয়টা হওয়া উচিত? 2 পাওয়ার 8, তাই না? 256টা রো হবে। বাট তুমি যদি প্রায়োরিটি ইনকোডারের এই টেবিল দেখতে যাও, হ্যাঁ, দেখবা যে না, টেবিলটা ওই মানে 8টাই রো আছে। কেন? কারণ ওই যে কিছু ইনপুট মানে আমরা, ও তো দেখে জাস্ট হাইয়েস্ট কোন সিরিয়ালটা হাই পাচ্ছে, আর বাকি ইনপুট গুলোকে সে ইগনোর করে না, ওগুলোর চেয়ে নিচের যে সিরিয়াল, মানে i5 যদি হাই হয়ে যায়, তাহলে আমার i4, i3, i2 থেকে শুরু করে i0 পর্যন্ত কি হইলো এটা তার কাছে ম্যাটার করে না। তো এই যে ম্যাটার না করার ব্যাপারটা, এটা ডিজিটাল লজিকে আমরা ডোন্ট ডোন্ট কেয়ার কেয়ার বলি। বলে না। হ্যাঁ, ডোন্ট কেয়ার, এক্স্যাক্টলি। এবং ডোন্ট কেয়ারকে আমরা ক্রস দিয়ে বা এক্স দিয়ে ইন্ডিকেট করে থাকি। সো আমরা যদি একটু এই 8 to 3 যে প্রায়োরিটি ইনপুটারটা আছে, এটার ট্রুথ টেবিলটা একটু দেখি, তাহলে দেখবো এই যে এই i0 পর্যন্ত এটা ধরো আমার ইনপুটের কলাম, আর ওইদিকে y2 থেকে y0 তো আউটপুটের কলাম। সো দেখো, i7 যখন 1 হয়ে গেছে, তখন ওই বাকি সবগুলো কি ডোন্ট কেয়ার, কারণ ওইটা হচ্ছে হাই সিরিয়ালের ইনপুট। তাহলে ও ওটা কেয়ারই করে না, বাকিগুলো হাই না লো। তাহলে 7 এর বাইনারি কত? 111। সো এই যে একদম নিচের রোটা আমার 111 আউটপুট। এরপরে i6 যদি হাই হয় এবং i7 যদি 0 হয়, গিভেন দ্যাট i7 0, হ্যাঁ, i7 যদি 0 হয়, তখন সে দেখবে i6 হাই কিনা। i6 হাই হয়ে গেলেই বাকিগুলো ডোন্ট কেয়ার, এরকম। সো একটা এই যে একটা মানে কি মানে 8টা রোতেই হয়ে যাচ্ছে আর কি। এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে আমার ট্রুথ টেবিলটা, যে ওই 0 এবং ক্রস গুলোর মাঝে ওই যে 1টা হচ্ছে একটা ডায়াগোনালের মতো কাজ করছে, এরকম একটা শেপ আসে। তো এই হচ্ছে আমার প্রায়োরিটি এনকোডারের বিহেভিয়ার। এবার আমরা দেখি যে এটা ফ্ল্যাশ এডিসিতে কিভাবে হেল্প করছে। তো আমার যখন আমার i5 হাই হয়ে গেল, তাহলে বাকিগুলো নিচের গুলো হাই, বাট তো এটা তো ম্যাটার করে না যে হাই না লো। বাট আমাদের অপেম্প এবং রেজিস্টিভ যে নেটওয়ার্কটা এখানে আছে, তার বৈশিষ্ট্য এরকম যে হাই সিরিয়ালের নিচের অপেম্প গুলো আউটপুটও হাই হবে। যাই হোক, তো i5 হচ্ছে হাইয়েস্ট সিরিয়াল ইনপুট যেটাতে হাই হচ্ছে। তাহলে আমার প্রায়োরিটি ইনকোডারটা কত আউটপুট দিবে? বাইনারি 101। এখন আমরা একটু ক্রস চেক করি যে আমাদের কোয়ান্টাইজেশন এবং ইনকোডিং এর যে স্কিমটা ছিল মিড রাইজে, সেইটা অনুযায়ী আউটপুট 101ই আসার কথা ছিল কিনা। তো ইনপুট ভোল্টেজ ছিল আমাদের 2.2, এটা কোন ইন্টারভালে পড়ছে আমরা বলছিলাম? 2,3 ইন্টারভালে। তো মিড রাইজের ওই ইন্টারভাল যদি আমরা আবার একটু কষ্ট করে লিখি, -3, -2, -2, -1, এরকম করে করে ধরো, আচ্ছা আমি সবগুলোই লিখি এখানে একটু। -1 0, তারপরে আমার কত 1 2, তারপরে আচ্ছা না, মিস চলে গেছে একটা, সরি, 0 1 মিস চলে গেছে। তারপরে আমার 1 2, তারপরে বাকিগুলো একটু এখানে লিখি। আমার 2,3, 3 4, এন্ড ফাইনালি আমাদের 4 5 থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এবার ইনকোডেড ভ্যালু গুলোও লিখি। বাইনারি 000, আমার কত 001, 010, 011, 100, এন্ড ফাইনালি আমাদের 101, এখানে 110 এন্ড 111। তাহলে 2 3 ইন্টারভালটার জন্য আউটপুট কি ছিল এক্সপেক্টেড? 101। কি পাইলাম? 101। বুঝা গেছে প্রায়োরিটি ইনকোডারটা কিভাবে আমাদের ওই ফাইনাল টাস্কটা দিয়ে দিচ্ছে যেটা দরকার। এই সো মানে আলাদা আলাদা ভাবে দেখলে মনে হবে যে একটু কনসেপ্টটা লিংক করা ঝামেলা, বাট ওই যে সিরিয়ালি বাম থেকে ডানে তুমি যদি কনসেপ্টটা ক্যারি করো এবং প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশনটা বুঝো, তাহলে এই ফ্ল্যাশ ডিসি সার্কিট এমন জটিল কিছু না, জিনিসটা আমার এভাবে বিহেভ করে। এবং এই মানে আউটপুট এখানে 101 দেখছি, বাট বেসিক্যালি 1 মানে একটা হাই ভোল্টেজ,
আর 0 মানে একটা লো ভোল্টেজ। সো এখানে তো তুমি আউটপুটে 1 দেখবা না বা মাপলে 1 পাবা না। ধরো তোমার সার্কিটটা যদি এমন ভাবে ডিজাইন থাকে যে প্রায়োরিটি ইনভার্টারের হাই আউটপুট হচ্ছে 5 ভোল্ট আর লো আউটপুট হচ্ছে ধরো 0 ভোল্ট, তাহলে তুমি এখানে কত পাবা? ভোল্টমিটার দিয়ে মাপলে 5 ভোল্ট পাবা, 0 ভোল্ট পাবা, আবার 5 ভোল্ট পাবা। এটাই 101। সো এখানে এটা ভেবে দেখে আবার এটা ভাবার কিছু নাই এই আমি অ্যানালগ থেকে ডিজিটাল আউটপুট চাচ্ছিলাম, ও তো আমাকে অ্যানালগই দিল না। তিনটা এটা বিট, করেসপন্ডিং বিট। তোমার আমরা যতই লজিক 1 লজিক 0 বলি না কেন, মুখে বলি, এটা তো একটা কম্পিউটার জাস্ট ওইটাকে সফটওয়্যার পর্যায়ে 101, বাট অ্যাকচুয়ালি তো এগুলো ইমপ্লিমেন্ট, এটা তোমার ফার্স্ট ক্লাসেই বলছি যে সবই অ্যানালগ একটা মানে ভোল্টেজ লেভেল, বাট অ্যাটলিস্ট তিনটা এই যে বিট বা তিনটা আলাদা ভোল্টেজ আছে যেটা দিয়ে আমার একটা লজিক স্টেট বা বাইনারি নাম্বার ইন্ডিকেট করা হচ্ছে, এটাই। তো এটাতে এই দেখে ঘাবড়ানোর কিছু নাই যে অ্যানালগ থেকে আবার অ্যানালগ নাকি, না এটাই ডিজিটাল। এটুকু বুঝে গেছে সবার? জি স্যার। ওকে, নাইস। সো এই ছিল আমাদের মিড রাইজ কোয়ান্টাইজেশন বেসড ফ্ল্যাশ এডিসি সার্কিট। এরকম একটু মিড রেডের সার্কিটটা দেখি। খুব বেশি ডিফারেন্স না, কারণ মিড রাইজ আর মিড রেডের মধ্যে খুব তো ডিফারেন্স নাই, তাই না? ওই যে ফার্স্ট আর লাস্ট ইন্টারভালটা কি হয় না, ডেল্টার সমান হয় না, একটা ডেল্টা/2 কম হয়, অন্যটা ডেল্টা/2 বেশি হয়ে যায়। তো এটা আমরা সার্কিটে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আচ্ছা বলো তো, ওই যে মানে স্টেপ সাইজটা কোথায় তৈরি হচ্ছিল? ওই যে রেজিস্ট্যান্সের নেটওয়ার্কটাতে না? এখন সবগুলা রেজিস্ট্যান্স কি ছিল? আর ভ্যালু ছিল। ওই কারণে ওই অপ অ্যাম্পের যে ইনভার্টিং টার্মিনালের ইনপুট ভোল্টেজ গুলো V0 V1 V2 ওগুলো সবগুলোই আমার কি সেম পরিমাণ গ্যাপের ছিল, বা 1 ভোল্ট 1 ভোল্ট করে কম বেশি ছিল। হ্যাঁ, তাহলে আমি যদি কি করি যে রেজিস্ট্যান্স গুলো এমন ভাবে নেই যে লাস্ট এবং ফার্স্ট যে রেজিস্ট্যান্স দুইটা, এদের ভ্যালু এমন নেই যেন ওইখানে ভোল্টেজ ডিফারেন্সটা দুই নোডের মাঝে আমার ডেল্টা/2 বেশি হবে এক জায়গায়, ডেল্টা/2 কম হবে এক জায়গায়, তাহলেই তো কাজ হয়ে যায়। সো আমরা মিড থ্রেডের সার্কিটটা একটু দেখি। এই যে এটা একটা ওয়ান কাইন্ড অফ মিড থ্রেড, যেখানে ওই একদম যে লাস্ট ইন্টারভালটা আছে সেটা আমরা 1.5 ডেল্টা উইথ করতে চাইছি, আর একদম ফার্স্ট ইন্টারভালটাই ছোট বা 0.5 ডেল্টা নিতে চাইছি। তো এখানেই আমরা ওই -3.5 দিয়ে চিন্তা করি। দেখো তো, টোটাল 5টা কি আবারও 8টা রেজিস্ট্যান্স, বাট এবার মাঝের 6টা রেজিস্ট্যান্স কি আর ভ্যালুর উপরেরটা একদম সেটা কত 1.5 আর ভ্যালুর, আর নিচেরটা 0.5 আর ভ্যালুর। তাহলে 6টা হচ্ছে আর ভ্যালুর, একটা হচ্ছে 1.5 আর ভ্যালুর, আর আরেকটা হচ্ছে আমার কত 0.5 আর ভ্যালু। টোটাল রেজিস্ট্যান্স কি 8 আরই হচ্ছে না? 1.5 আর প্লাস 0.5 আর কত হয় 2 আর, আর ওদিকে 6 আর কত 8 আর। হ্যাঁ, তাহলে আমার ওই কারেন্ট আই যেটা, সেটার এক্সপ্রেশন কি এখানেও সেমই থাকবে, যে ভি রেফারেন্স প্লাস মাইনাস ভি রেফারেন্স মাইনাস বাই কত 8 আর, সেখান থেকে আরটাকে ওই পারে পার করে দাও, তাহলে আইআর এর ভ্যালু কত হচ্ছে? একই থাকছে 1 ভোল্ট। এখন বিষয় হলো যে এই 3R/2, আচ্ছা আমি একটু স্ক্রিনশট নিয়ে ওই দাগাদাগি করেই বুঝাই তাহলে ভালো হবে। হ্যাঁ, ওকে। সো এই তো, হ্যাঁ, তাহলে আই এর এক্সপ্রেশন আগের মতোই, যে আমার তাহলে কত, তোর 5 মানে ভি রেফারেন্স প্লাস আমাদের 5 ছিল, আর ভি রেফারেন্স মাইনাস -3 ছিল, বা আমার কত 8 আর, তাই না? ঠিক আছে, ভালো কথা। এটা যদি তুমি এখানে ইয়ে করো 8/8 করলে 1 হয়ে যায়, তাহলে 1/8 থাকে। ওকে, তাহলে আই আর হচ্ছে 1 আর কি, সোজা কথা আগের মতোই ডেল্টার ভ্যালু যেটা। হ্যাঁ, কিন্তু এইখানে আমার যদি শুরু করি ভি নট আবারও কি এখানে -3, কারণ ভি রেফারেন্স মাইনাসের সমান যেটা কি -3, বাট ভি1 কত? ভি1 হচ্ছে এবার ভি নট প্লাস আই ইন্টু রেজিস্ট্যান্সটা ভ্যালু কত R/2 না? তাহলে R/2 আই এর এক্সপ্রেশনটা তুমি যদি বসাই দাও, তাহলে ভি নট প্লাস কত ওই ভি রেফারেন্স প্লাস মাইনাস ভি রেফারেন্স মাইনাস বাই 8 আর টাইমস কত R/2, আর আর ক্যান্সেল। আর এখানে আমার কি হয়ে গেল দেখো তো, এই পুরাটা তো ডেল্টা ছিল তাই না? এই যে ভি রেফারেন্স প্লাস ভি মাইনাস ভি রেফারেন্স মাইনাস বাই 8 এটা ছিল ডেল্টা, তাহলে কত হয়ে গেল ডেল্টা/2 হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভি1 হচ্ছে ভি নটের চেয়ে ডেল্টা/2 বেশি। আচ্ছা, কিন্তু ভি2 আবার কত? ওইটা তো আবার আইআর, তাই না? তাহলে ওইটা আবার হচ্ছে ডেল্টা পরিমাণ বেশি। তাহলে ভি2 থেকে শুরু করে আমার ভি6 পর্যন্ত আর কি, এটা আমার কি ঠিক আগের নোটের ভোল্টেজের চেয়ে আমার কিন্তু ডেল্টা পরিমাণই বেশি। তাহলে ওইটা আমার ঠিকই আছে। তো মিড রেট তো এরকমই ছিল যে মাঝের 6টার ইন্টারভালের উইথ তো আমার ডেল্টার সমানই হয়।
আচ্ছা, তাহলে ভি 6ও এরকম আমার তাহলে কত হবে, ভি 5 প্লাস ডেল্টা। কিন্তু ভি 7 আবার তুমি যদি একটু খেয়াল করো এখানে সার্কিটে, ভি 6 আর মানে, ও না না, আমি মনে হয় একটু ভুল বলছি, ওটা ভি 6 না, ভি 7 পর্যন্তই হবে। মানে স্যার আমাদের সিরিয়াল। হ্যাঁ, বলো। স্যার আবার একটু ফার্স্ট থেকে একটু একটু এক্সপ্লেন করা যাবে, মানে আমি একটু ট্র্যাক হারাই ফেলছি। আচ্ছা, মানে কোন পার্ট থেকে হারাইছো সেটা তো আসলে একটু বললে ভালো হয়। স্যার ওই যে মানে স্যার ফর্মুলা থেকে যে আমরা লাইক ইমপ্লিমেন্ট করা স্টার্ট করছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, উপরে V1 ইকুয়ালস টু V0 V0 প্লাস আই ইন হ্যাঁ বাই টু স্যার, এই R/2টা হ্যাঁ, কোথা থেকে আসলো স্যার? এই যে রেজিস্ট্যান্স R/2। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সো স্যার, এরকম আমি ভাবে। ভাবছি যে আগের পিকচারটাই হলো এটা, এর জন্য আমি না, ভাবছি স্যার। এটা তো ওকে মিড থ্রেডের সার্কিট, এটার লাস্ট আর ফার্স্ট রেজিস্ট্যান্সটা ডিফারেন্ট। ওকে, সো হ্যাঁ, ভি 1 এটা এরকম করে করে আমার এই হচ্ছে ভি 7 পর্যন্ত আমার সম্পর্কটা এরকমই থাকে, যে ভি 7 হচ্ছে আমার ভি 6 প্লাস ধরো আবার ডেল্টা। হ্যাঁ, কিন্তু আমার এই গ্যাপটা, এটা কত, মানে এগুলো তো লোয়ার বাউন্ডারি, ওই কারণে আমার ভি 7 পর্যন্তই আমার এই জিনিসটা কি ঠিক থাকে। তুমি একটু মিড রেটের ইন্টারভাল গুলো একটু খেয়াল করো। -3 কমা কি হবে এখানে, এই লাস্ট ফার্স্ট ইন্টারভালটা যেহেতু ছোট নিব, এটা হবে -2.5 পর্যন্ত। তারপরে আবার কি 1 ভোল্ট করে করে বাড়তে থাকবে। তাহলে কত, 1.5, -1.5 থেকে শুরু করে আমার কত, -0.5, এরকম করে করে লাস্ট ইন্টারভালটা আমার, লাস্টের আগেরটা আগে লিখি, বা লাস্টেরটা এখানে লিখি আগে। এটা হচ্ছে কত হবে, 1.5 ডেল্টা হবে, তাই না? তাহলে 3.5 থেকে কত, 5। আচ্ছা, আর তার আগেরটা তাহলে 1 ভোল্ট ইত্যাদি হবে, যেটার আপার বাউন্ডারি হবে কত, 3.5। তাহলে 2.5 কমা কত, 3.5। হ্যাঁ, তো এই 3.5 যেটা, এটাই তো আমার হচ্ছে কি পরেরটার লোয়ার বাউন্ডারি না, এবং সেটাই হচ্ছে আমাদের কত, ভি 7। হ্যাঁ, সো ওই জন্য ভি 7 আর ওই ভি রেফারেন্স প্লাসের মাঝের যে রেজিস্ট্যান্সটা, সেইটা আমার 3R/2 হয়। আর আমার এই ভি 0 আর ভি 1 এর মাঝের রেজিস্ট্যান্সটা, এইটা আমার কত হয়, R/2 হয়। মানে মিড রেটে যদি তুমি কি করতে চাও, ফার্স্টটাকে ছোট রাখতে চাও আর লাস্টটাকে বড় রাখতে চাও, এটা কত, 0.5 ডেল্টা উইথের, আর এটা 1.5 ডেল্টা উইথের। আর উল্টা করতে চাইলে কি করতে হতো বলো তো? আমি যদি উল্টা করতে চাইতাম, মানে আমি প্রথম এটাকেই ধরো হচ্ছে, মানে এই ইন্টারভালটাকেই, এই যে ফার্স্ট ইন্টারভালটাকে আমি ধরো 1.5 ডেল্টা করতে চাই, আর এটাকে আমি 0.5 ডেল্টা করতে চাই, তাহলে সার্কিটে কি চেঞ্জ করা লাগতো এখানে? রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স দুইটা কি করা লাগতো, সোয়াপ করে দিতে হতো না, বেসিক্যালি এইটা করতে হতো সব আমার। করে হতো। হ্যাঁ, R/2, আর এটা আমার 3R/2। এই তো। হ্যাঁ, তাহলে কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলো এরকম হয়ে গেল। বাকিটা তো একদম সেম, মিড রাইজের মতোই। হ্যাঁ, সো মিড থ্রেডের জন্য আলাদা করে কিছু জি স্যার, বুঝতে দেখবে। পেরেছি। হুম। ওকে, সো আমরা এখানে স্টপ করব। ম্যাথ আমরা এখন এখন আর দেখাচ্ছি না। আমার প্রিভিয়াস সেমিস্টারের একটা রেকর্ডেড লেকচার আছে, ওইখানে কিছু ওই যে বইয়ের ম্যাথই ডিসকাস করা হয়েছে, ওইটা আমি দিয়ে দিব, ওইটা একটু তোমরা সেলফ স্টাডি হিসেবে দেখে নিবা। আর আমাদের এই ফ্ল্যাশ ইডিসির আলোচনা কিন্তু মোটামুটি না। ও, আরেকটা বিষয় আছে যেটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে, দেখো এখানে 8টা রেজিস্ট্যান্স কিন্তু আহ, জরুরি হইলেও 8টা অপএম্প কিন্তু এখানে জরুরি না, 7টা অপএম্প দিয়েও কাজ চালানো যাবে। কেন? কারণ প্রায়োরিটি ইনকোডারের একটা রিডান্ডেন্ট বিহেভিয়ার আছে। কিরকম? আমরা প্রায়োরিটি ইনকোডারে কি দেখলাম, যে 8টা ইনপুট, রাইট? তো একদম লোয়েস্ট যে ইনপুটটা ধরো শুধু সেইটা হাই আর বাকি সব লো, তাহলে বাইনারি আউটপুট কত হবে আমার, 000, রাইট? কারণ জিরোর বাইনারি তো 000 অবভিয়াসলি। এখন আমার আম, এখানে আমি যদি মানে চিন্তা করি যে এটাই তো লোয়েস্ট সিরিয়ালের ইনপুট I0, তাহলে এর চেয়ে বড় যত ইনপুট আছে সেগুলোর কোনোটা হাই হয়ে গেলে এই I0 হাই না লো এটা তো আর ম্যাটার করে না। সো আমার এই I0 তে হাই আউটপুটটা অপএম্প থেকে আসাও যা আমার, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে I1 যদি হাই হয়ে যায় তাহলে I0 হাই হলেও সমস্যা নাই, বা I2 যদি হাই হয়ে যায় I0 হাই হলেও সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার আহ, মানে না, আচ্ছা ওই কিন্তুতে পরে যাব। হ্যাঁ, তো মানে I0 আমার ওই বাকি হাই, এর চেয়ে বেশি যে সিরিয়ালের ইনপুট গুলো আছে সেগুলো হাই হলেও হাই থাকলেও সমস্যা নাই, আবার বাকিগুলো লো থাকা অবস্থায় সে হাই থাকলে তো আউটপুট 000 হবে। তাহলে I0 আমার যদি আমি সবসময় হাই করে রাখি, আমার কি প্রায়োরিটি ইনকোডারের আউটপুট লজিকে কোনো ঝামেলা হবে? এটা এটা একটু চিন্তা করো। মানে আমার I1 থেকে শুরু করে I7 পর্যন্ত ওরা যখন হাই হয়ে যাবে যে কেউ, তখন তো I0 আমার
ইগনোর কি ডোন্ট কেয়ার হবে, তাই না? ডোন্ট কেয়ার কন্ডিশন। আমি একটু ট্রুথ টেবিলটাতে যদি যাই আবার এই প্রায়োরিটি ইনকোডারে, এই যে দেখো তো আই নটের কলামটা খেয়াল করো। একদম প্রথম কেসে যখন শুধু আই নট আমার হাই, তখন হচ্ছে শুধু কি ওইখানে 1 আর বাকিগুলো হচ্ছে 0। বাট এছাড়া বাকি 7টা রোতেই আই আই নট কি ডোন্ট কেয়ার না, তাহলে সেখানে তো সে হাইও যদি থাকে কোনো তো সমস্যা নেই। এটাই বুঝাতে যাচ্ছি। তাহলে ট্রুথ টেবিলের সবকটা রো এর জন্যই আই নট যদি হাই হয় মানে সব সময়, তাহলে কি কোনো সমস্যা আছে প্রায়োরিটি ইনকোডারের লজিকে? মনে হয় বুঝাতে পারিনি। বুঝতে পারছো এটা কেউ? কোনো সমস্যা হওয়ার কথা না স্যার। তো হ্যাঁ এটাই মানে, এটাই লজিক্যালি তুমি যদি চিন্তা করো, আই নট সবসময় হাই থাকলেও আমার লজিক অন্যান্য কেস ইনপুটের জন্য বাইনারি আউটপুটে কোনো সমস্যা হবে না, এটাই আর কি বুঝাতে চাচ্ছি। এত এটা বলা, এত বলার কারণ কি, যে দেখো এই যে লোয়েস্ট অপএম্পটা আছে, এইটার আউটপুট হাই আসা যা আমার হচ্ছে। আর সবসময় এখানে একটা যদি আমি হাই ভোল্টেজ দিয়ে দিলাম, যে ধরো এখানে ওয়ে জিরো অপএম্পটা না দিয়ে আমি এখানে এটা না দিয়ে এটা একটা ধরো 5 ভোল্ট লাইনের সাথে কানেক্ট করে রাখলাম, তাহলেও কিন্তু আমার পুরা ফ্ল্যাশ এডিসিটা ঠিকঠাকই কাজ করবে। কারণ সিগন্যাল, ইনপুট সিগন্যালের ভ্যালু তো আমার কি হবে, অ্যাটলিস্ট -3 বা তার চেয়ে বড় হবেই, এটা তো আমরা শিওর। তাহলে ওয়ে জিরো অপএম্প তো অলওয়েজ হাই আউটপুটই দিবে, তাহলে সেই অপএম্পটা রাখার কি দরকার? আমি ওইখানে হাই হাই দিয়ে রাখলাম, 5 ভোল্ট বা যত ভোল্ট তোমার হাই ধরে ইনকোডারটা ইনপুটে, সেই ভোল্টেজটা দিয়ে রাখলাম, 5 ভোল্ট 10 ভোল্ট যাই হোক না কেন, সবসময় ওটাই দিয়ে রাখলাম। এখন এটা দিয়ে লাভটা কি? কারণ অপএম্প হচ্ছে অনেক দামি একটা কম্পোনেন্ট, আর 5 ভোল্ট লাইন আমার ল্যাবে অফুরন্ত থাকে, ওই একটা এক্সট্রা 5 ভোল্ট দিতে আমার কোনোই খরচ হবে না তেমন একটা। কিন্তু অপএম্প আর একটা ইউজ করলে আমার অনেক খরচ। তো এই খরচটা বাঁচানো কিন্তু আমার সার্কিটের এফিসিয়েন্সিটা মানে কস্ট এফিসিয়েন্সিটা বাড়িয়ে দেয়। তাহলে এই লোয়েস্ট অপএম্পটা এটা হচ্ছে একটা রিডান্ডেন্ট অপএম্প। এই জন্য তুমি দেখবা যে কোনো স্যারের স্লাইডে বা অন্য কোনো স্যারের স্লাইড বলি বা বই বলি না কেন, সেখানে কিন্তু এই বলে যে অপএম্প 8টা না, মানে 2 পাওয়ার n টা না, আমার 2 পাওয়ার n - 1টা হলেই হয়। তো দুইটাই কারেক্ট। তুমি 8টা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে না তা না, আমরা তো মাত্র দেখালাম যে কিভাবে 8টা দিয়ে হচ্ছে। তো আমি 8টা দিয়ে দেখাচ্ছি, বাট এই লাস্ট অপএম্পটা রিডান্ডেন্ট। তাহলে তোমার, আমি যদি ফ্ল্যাশ এডিসিতে রিকোয়ার্ড কম্পোনেন্টের নাম্বার বলি, রেজিস্ট্যান্স কয়টা লাগবে? রেজিস্ট্যান্স কিন্তু 8টাই লাগবে, ওটাতে ছাড় নেই, কারণ রেজিস্ট্যান্স কি বানাচ্ছে, ওই কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলো বানাচ্ছে, তো সেটা তো তোমার এখানে কমানোর সুযোগ নাই। তাহলে রেজিস্ট্যান্স লাগবে 2 পাওয়ার 3 বা 2 পাওয়ার n টা, বেসিক্যালি n বিটের জন্য। আর অপএম্প কয়টা লাগবে? 2 পাওয়ার n টা হলেও হবে, অর 2 পাওয়ার n - 1টা হলেও হবে। এ পর্যন্ত বোঝা গেছে? হ্যালো? স্যার আমরা মানে স্যার হ্যাঁ লাস্টের ওপ্যাম্পটাকে আমরা রিপ্লেস করে ওখানে আমরা হাইস্ট ভোল্ট বসায় দিছি লাইক 5 হ্যাঁ, হাই ইনপুট দিয়ে ভোল্টের রাখো মতো। অলওয়েজ। 5 যদি হয় তোমার হাই ইনপুট, লজিক ইনপুট হাই বলতে যদি 5 ভোল্ট হয়, তাহলে 5, 10 হলে 10, সবসময় ওটা দিয়ে জি রাখবে। হ্যাঁ, বুঝতে আর পারছি। ওখানে তাহলে রেজিস্ট্যান্স স্যার নেটওয়ার্কের সাথে আমাদের কোনো কানেকশন কিন্তু দিতে হবে না। জি স্যার বুঝতে পারছি। হুম। আচ্ছা, আরেকটা জিনিস, হার্ডওয়্যার কম্পোনেন্ট খালি এই দুইটাই লাগবে, রেজিস্ট্যান্স আর অপএম্প তা তো না। প্রায়োরিটি ইনকোডারও তো একটা হার্ডওয়্যার জিনিস ভাই, এটাও তো একটা আইসি। তাহলে সেটা আবার কি হবে? এন বিটের জন্য 3 বিট ছিল, 8 to 3 ছিল, তাহলে এন বিট থাকলে কি হবে? 2 পাওয়ার n to n প্রায়োরিটি ইনকোডার লাগবে, মানে ইনপুট 2 পাওয়ার n মানে টা, স্যার আউটপুট। ইনপুটে 16টা হলে ওখানে তাহলে 4টা আউটপুট বেরোবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এটা এই যে একটা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আসছিল যে 4 বিটের ফ্ল্যাশ এডিসির জন্য কি কি হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগবে, সবাই যেটা করে রেজিস্ট্যান্স আর অপ অ্যাম্পের নাম্বারটা লিখে রেখে দেয়, কিন্তু প্রায়োরিটি ইনকোডার একটা ভুলে যায় তারা, কিন্তু ওই যে মার্কস কাটা গেছে। এটা খেয়াল রাখতে হবে, প্রায়োরিটি ইনকোডার একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, এবং এটাও কিন্তু চেঞ্জ হয় এই বিট নাম্বারের সাথে সাথে, যে কত ইনপুট এবং আউটপুটের প্রায়োরিটি ইনকোডার লাগবে, তো সেটাও কিন্তু মেনশন করতে হবে। তো এই হচ্ছে প্রায়োরিটি মানে ফ্ল্যাশ এডিসির মোটামুটি থিওরি। ওই রেকর্ডিংটা আমি দিয়ে দেবো আর এটা হুম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এখানে তো আমরা অপ অ্যাম্পের নাম্বারটা আমরা বুঝতে পারছি যে স্যার যদি আমাদের মানে 8টা ইনপুটের অপ অ্যাম্প নিতে হয় তাহলে তো স্যার আমাদের মানে মানে আমাদের যদি 3 প্যারিটি 3 বিট। এনকোডার করতে হয়, 3 বিটের প্যারিটি এনকোডার করতে হয় তাহলে আমাদের 8টা অপ অ্যাম্প নিতে হবে অর 7টা অপ অ্যাম্প নিতে হবে। বাট হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা যদি রেজিস্টারের কথা হিসাব করে দেখি তাহলে কি স্যার একটা ওটা কম? অলওয়েজ 2 পাওয়ার n টা, ওইটাতে কোনো কমানোর সুযোগ নাই, আচ্ছা স্যার। কারণ ওটা তোমার কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলো ফর্ম করছে, এবং ইন্টারভাল আমাদের কমানোর সুযোগ নাই, ইন্টারভাল তো 2 পাওয়ার n টাই হবে। ঠিক আছে? জি বুঝতে হুম। পেরেছি। হ্যাঁ। সো ওই রেকর্ডিংটা দিয়ে দিব, ওখান থেকে ম্যাথ গুলো একটু দেখে নিবা, ম্যাথের এক্সপ্লেনেশন গুলো, আর আজকের ক্লাসের রেকর্ডিংও দিয়ে দিব। তো ফ্ল্যাশ এডিসি আমাদের শেষ, নেক্সট ক্লাস, নেক্সট তো আবার সোমবারে অনলাইন ক্লাস, রাইট? বুধবারে তো বন্ধ।
হ্যাঁ, এখন এটা একটু আমাদের সেকশন একটু মারা খাচ্ছে, বেশি ক্লাস পাচ্ছি না আমরা। সো সিলেবাস দেখি শেষ যদি হয়ে যায়, যতগুলো ক্লাস পাচ্ছি তাহলে তো আর এক্সট্রা ক্লাস লাগবে না, বাট লাগলে আমাদের অনলাইনে হয়তো এক্সট্রা ক্লাস নাও লাগতে পারে। যাই হোক, নেক্সট মানডে আমরা ডুয়াল স্লোপ এডিসি স্টার্ট করব। হোপফুলি নেক্সট উইকে ডুয়াল স্লোপ এডিসিও শেষ হয়ে যাবে এবং এডিসির একটা আমরা ফিনিশিং দিয়ে দিব। তারপরে আমার আহ হ্যাঁ, কুইজ ওয়ান লেটে হবে, মানে আমাদের 350 এটা একটু সমস্যা যে প্রথম কুইজটা অনেক দেরিতে হয়। এডিসির পরে ডিএসসি হয়ে গেলে আমরা কুইজ ওয়ান নেবো, অনেক দেরি আছে। সো এত প্যারা নাই, কিন্তু আবার একটু মানে পড়াগুলো করে রাখবা হাতে হাত, কারণ কিন্তু জমে যাবে অনেক। এডিসি আর ডিএসসি কিন্তু অনেক বড় একটা সিলেবাস, ঠিক আছে? সো আজকের ক্লাসে পর্যন্ত। আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স মিস করছো তখন, একজন দেখতেছি চ্যাটে লিখছে সাবা আঞ্জিম। আচ্ছা, সাবা আঞ্জিম আমি দিচ্ছি। আজকে আমি লেট কনসিডার করছি না, কারণ আমার ওই মানে নেট প্রবলেম প্লাস এই টেকনিক্যাল ইস্যুস এর কারণে আমি নেটে আসছি। বাট নেক্সট দিন মানে 9:30 ক্লাস কিন্তু অনলাইনে 9:30তেই স্টার্ট হবে, ওই অফলাইনের মতো 9:35 না, কারণ এখানে তো আসা যাওয়ার কোনো ব্যাপার নাই। তো একটু টাইমলি জয়েন করবা সবাই। আজকে আমি সবাইকে প্রেজেন্ট দিচ্ছি, সমস্যা নেই। সাবা আঞ্জিম। হ্যাঁ, আর কেউ আছে মিস গেছে? ওকে। সো আচ্ছা, আমি তাও একবার যারা যাদেরটা মিস গেছে আমি একটু কল করছি, দেখো। নূর আবির আছে? নূর আবির আছো? আচ্ছা, হ্যাঁ। মোহাম্মদ মেহেদি। আচ্ছা, তারপরে নসীন হুমা। স্যার মোহাম্মদ মেহেদী হাসান প্রেজেন্ট স্যার। আচ্ছা, নসীন হুমা তো নাই। আচ্ছা, শাফকাতুর রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। ইয়েস স্যার। অন্তর্নাথ। প্রেজেন্ট স্যার। মুনতাসির মাহমুদ। নূর রিফাত। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। কে নূর রিফাত প্রেজেন্ট? আর কেউ কি বললো প্রেজেন্ট? আচ্ছা, মোহাম্মদ জুবায়ের। Yes, sir. সামিয়া সাইরা। তীর্থ রহমান। ওকে। তো আমাদের ক্লাসে পর্যন্তই। সোমবার আবার ইনশাল্লাহ জুমেই দেখা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।